সকালে ফুচকার গাড়িটা নিয়ে চলে আসলাম কলেজের সামনে। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে বলল, ভাইয়া 2 প্লেট ফুচকা দেন তো। ম্যাডাম আপনি বসেন, আমি দিতেছি। একটু তাড়াতাড়ি দিন। আমি ফুচকা বানিয়ে মেয়েটাকে দিয়ে আসলাম। মেয়েটা আবারও বলল। ভাইয়া একটু গুঁড়ামরিচ থাকলে দিয়ে যান। আমি গিয়ে দিয়ে আসলাম। এসে ফুচকা বানাতে লাগলাম। কিছুক্ষণ পর কয়েকজন ছেলে আসলো, বলল, এই ছেলে সবাইকে 1 প্লেট ফুচকা করে দেবে। আচ্ছা ঠিক আছে। আমি সবার জন্য ফুচকা বানিয়ে দিলাম। ওরা ফুচকা খেয়ে টাকা না দিয়েই চলে যেতে লাগলো। আমি বললাম, ভাইয়া আমার টাকাটা দেন। কিসের টাকা রে? তুই আমাকে চিনিস আমি কে? আপনাকে চেনার আমার কোনো দরকার নেই, আপনি আমার টাকা দেন। তুই তো বহুত কথা বলে ফেলেছিস। এই সজীব, এই ছেলেকে শিক্ষা দিয়ে আয় তুম। ছেলেটা তার বন্ধুর দিকে ইশারা করে বলল। সজীব আমাকে সে পিটাতে লাগলো। আমি সহ্য করতেছি সব কিছু, করলে আবার এই জায়গায় কখনো ফুচকা বেচতে পারবো না। কিছুক্ষণ পর দেখি কলেজের গেট থেকে একটা মেয়ে দৌড়ে এদিকেই আসছে। এসে আমাকে যে মারতেছে তার গালে ঠাস করে চড় মারল। আমি তাকিয়ে আছি। মেয়েটা বলল, এই রাহান, তোকে কতবার বলেছি তুই গরিবদের গায়ে হাত তুলবি না। দেখ মেঘলা, এই ছেলের কত বড় সাহস, আমার কাছে টাকা চাইতেছে। তোরা ফুচকা খেয়েছিস তো টাকা দিবি না? দেখ মেঘলা, এত গরিবদের প্রতি পীড়িত দেখাতে হবে না। পারলে তুই টাকা দিয়ে দে। যা তোরা এখান থেকে। আর যদি দেখি তাহলে আব্বুকে বলে তোদের জেলে ঢুকিয়ে দিব। ছেলেগুলো চলে গেল। আমি দাঁড়িয়ে আছি, কপাল থেকে রক্ত ঝরতেছে। মেঘলা বলল, এই ছেলে, তুমি তাদের কিছু বলতে পারলে না? ম্যাডাম আমার কিছু করার সামর্থ্য নেই। আমি গরিব মানুষ, মানুষের লাথিকুতো খেয়ে মানুষ হয়েছি। তোমার মাথা থেকে তো রক্ত ঝরছে, এইদিকে আসো। আমি কাছে যেতেই মেঘলা তার ব্যাগ থেকে তার রুমালটা বের করে আমার কপালে বেঁধে দিয়ে বলল, এই নাও তোমার ফুচকার টাকা, আর এই বাকি টাকা দিয়ে তুমি ওষুধ এনে খেয়ে নিও। না ম্যাডাম আমার টাকা লাগবে না, আমার কাছে টাকা আছে। রাখো বলছি। আর আমাকে 1 প্লেট ফুচকা দাও, ঝাল করে বানিয়ে দেবে। আচ্ছা আপনি বসেন, আমি দিতেছি বানিয়ে। আমি 1 প্লেট ফুচকা বানিয়ে দিলাম। মেয়েটা ফুচকা খেয়ে মুখ লাল করে ফেলেছে। আমি পানি নিয়ে দিলাম। পানি খেয়ে একটু হয়তো ঝালটা কমেছে। ধন্যবাদ, এই নাও তোমার টাকা। না লাগবে না। আমি টাকাটা না নিয়েই চলে আসলাম গাড়ির কাছে। মেয়েটার কিছু না বলে চলে গেল। আমি ফুচকা বিক্রি করতে লাগলাম। বিকাল হয়ে এসেছে। আমি সব গুছিয়ে যেই চলে যেতে লাগলাম, পেছন থেকে মেঘলা বলল, চলে যাচ্ছ নাকি? জি ম্যাম, আজ আর বিক্রি করব না। তুমি অন্য কিছু কাজ করতে পারো না? কাজ করতে চেয়েছিলাম, সবাই ঘুষ চায়, তাই এই কাজটা করতে হলো। কোন ক্লাস পর্যন্ত পড়েছো? ডিগ্রি কমপ্লিট। তুমি তো আমার সিনিয়র। আচ্ছা, আমি একটা কাজ দিব, করবা? জি ম্যাম করব। আচ্ছা, কাল কথা হবে তোমার সাথে। তোমার ফোন নাম্বারটা দাও তো। ম্যাম আমি ফোন চালাই না, আমি ফোনের কিছু বুঝিয়েই না। আচ্ছা ঠিক আছে, কাল কথা হবে। মেঘলা চলে গেল। আমি চলে আসলাম বাসায়। বাসায় আসতেই ভাবি বলল, কি ব্যাপার ফুচকাওয়ালা স্যার, আপনার মাথায় ব্যথা পেলেন কি করে? এই তো একটু ঝগড়া করেছিলাম। তা মেয়েটাকে পছন্দ হয়েছে নাকি? ভাবি, মেয়েটা খুব ভালো দেখে মনে হলো। মেয়েটা কিন্তু আমার থেকেও সুন্দরী বেশি। হিংসে করতেছো নাকি? তো করব না? আমার দেবর আমার থেকেও একটা সুন্দরী মেয়ে নিয়ে আসবে এই বাড়িতে, আমার আদর কমে যাবে যে। আজকে কত টাকা কাজ করেছো দেবরজি? 2400 টাকা ভাবি। এই কাজ ছেড়ে দিয়ে আব্বুর সাথে আমাদের অফিস দেখাশোনা করো, ভালো হবে। ভাবি আমি কে হয়তো এখনো চিনো নাই। কিছু বললে নাকি? না, খুব ক্ষুধা লাগছে, খাবার বাড়ো আর আম্মুকে বলো আসতে। আম্মু তো আব্বুর সাথে অফিসে গেছে। ও আচ্ছা, আজ তাহলে তুমি খাইয়ে দিবে ভাবি? দামড়া গরু হয়েছে, এখনো মুখে তুলে খাওয়াতে হয়। ভাবি। আমি চলে আসলাম আমার রুমে। রুমে এসে গোসল করে রেডি হয়ে চলে গেলাম নিচে। ভাবি, ও ভাবি কই গেলা? এই তো, আসো টেবিলে বসো, খাইয়ে দেই। ভাবি খাইয়ে দিতে লাগলো।
আসলে ভাবি আমাকে তার ছোট ভাইয়ের মতো আদর করে। ভাবি একা, তার কোনো ভাই বোন নেই। একটু পর কে যেন কলিং বেল দিল। ভাবি গিয়ে দরজা খুলে দিল। বাহির থেকে ভাইয়া আসলো, আমার কাছে বলল, কিরে বেয়াদব, তুই আমার বউয়ের হাতে খাচ্ছিস কেন? যদি এতই শখ হয় বিয়ে করে তোর বউয়ের এর হাতে গিয়ে খা। ভাবি আমি আর খাবো না। ভাইয়া ভাবিকে খুব ভয় পায়। ভাবি বলল, এই তুমি রুমে যাবা নাকি আমার বকা খাবে? যাচ্ছি যাচ্ছি মেঘ, আমি তোকে দেখে নিব, এর প্রতিশোধ আমি নিব। যাও নিও, দেখবো নে। ভাবি আমাকে খাইয়ে দিয়ে বলল, এখন কি করবা দেব? কিছু না, একটু ঘুমাবো। আম্মু আসলে আমাকে ডেকে দিও। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম আমার রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। সন্ধ্যায় দরজা ধাক্কানোর আওয়াজে ঘুমটা ভেঙে গেল। আমি দরজা খুলতেই ভাবি ঘরে এসে বলল, কি ব্যাপার দেবরজি? ওই মেয়ের স্বপ্ন দেখে কি ওই মেয়ের বাসায় চলে গিয়েছিলে নাকি? হয়তোবা চলে যাব আজ বা কাল। তুমি চলে গেলে আমি থাকবো কি করে একা? তোমার বর আছে না, তার সাথে থাকবা। বর তো সারাদিন কাজ করে, তুমি আমার একমাত্র দেবর, তোমার সাথে সময় কাটানো যায় তোমার ভাই না থাকলে? ও আচ্ছা, আম্মু আছে নাকি? হুম, আম্মু নিচে আছে, বলছে যাইতে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। ভাবি চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি আম্মু আব্বু বসে চা খাচ্ছে। আম্মু কি করতেছ? এই তো ঘোড়ার ঘাস কাটি। কই, আমি তো দেখতেছি তুমি চা খাচ্ছ আর টিভি দেখতেছো। দেখতেই যখন পাচ্ছিস তাহলে জিজ্ঞাসা করছিস কেন? আম্মু কি হয়েছে তোমার? তোমাকে আজকে রাগি রাগি মুডে লাগতেছে কেন? তুই কি শুরু করেছিস? ফুচকা বিক্রি করি, তুমি জানো না? আচ্ছা, কাল আমি তোমাদের সবাইকে ফুচকা খাওয়াবো। সত্যি খাওয়াবে তো দেবরজি? কোহিনূর, তুমি চুপ করবা? আমার ভাবির নাম হচ্ছে কোহিনূর। তাহলে বলছি, অফিস দেখাশোনা করতে তুই অফিসে যাস না। বলছি বিয়ে করতে, বিয়েও করবি না। তুই কি করবি বল? কি আর করব, ফুচকা বিক্রি করব আর একটা সুন্দরী রাজকন্যা দেখে বিয়ে করব। তা তোমার সেই সুন্দরী রাজকন্যাটাকে জানতে পারি? খুব শীঘ্রই নিয়ে আসবো বাসায়। আম্মু, কাল থেকে হয়তো আমি এই বাসায় নাও থাকতে পারি। কেন কয় যাবি তুই? রাজকন্যার উদ্দেশ্যে রওনা দিব। তোর যা মন চায় তাই কর, আমি কিচ্ছুই বলবো না। আর কোহিনূর, তোমার দেওরকে এখান থেকে নিয়ে যাও, না হলে তোমার দেওর খুব বকা খাবে। দেবরজি চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে ভাবি, কিন্তু ভাইয়া কই? তোমার ভাইয়া ঘরে। তুমি একটু পরে আসো, আমি ভাইয়ার কাছে যাচ্ছি। আমি চলে আসলাম ভাইয়ার রুমে। ভাইয়া, আসতে পারি? আয়, কিছু বলবি নাকি? বলবো। 10,000 টাকা দাও। কেন, তুই এত টাকা দিয়ে কি করবি? আগে দাও, তারপর বলতেছি। ভাইয়া আমাকে টাকাটা দিয়ে বলল, এখন বল। এই টাকা দিয়ে এখন আমি আর ভাবি ঘুরতে যাব, তুমি অফিসের কাজ করো। কি বলবি তুই? আমার বউকে তুই নিয়ে যাবি কেন? আমি নেই নাকি? কবে তুমি ভাবিকে ঘুরতে নিয়ে গেছো, সেই তো আমাকেই পাঠাও। যা তোর ভাবিকে ডেকে নিয়ে আন, আমি আজ নিয়ে যাব। তো আরও 10,000 টাকা দাও, না হলে গিয়ে বলবো আমাকে তুমি বকা দিছো আর পিটাইতেছো। তুমি তো জানোই আমি কেমন ঢং করতে পারি। এই নে 500 টাকা, আমার কাছে আর টাকা নাই, তুই যা। না না না, আমি যাব না, পুরো 10,000 টাকা দিবা, তারপর যাব। এই নে আমার এটিএম কার্ড, যত পারিস নিয়ে নে, এখন গিয়ে বল। আচ্ছা ঠিক আছে, আর সবার প্রথম ফুচকা খাওয়াবে ভাবিকে, না হলে রাতে তোমার কপালে শনি আছে। আমি চলে আসলাম নিচে। ভাবি, ও ভাবি, কোথায় গেলা? বলো। যাও, আজ তোমার বর তোমাকে ঘুরতে নিয়ে যাবে। বিশ্বাস হয় না? বিয়ে হয়েছে আজ 3 মাস 4 দিন, একবারও নিয়ে যাই নাই, এখন নিয়ে যাবে। যদি নিয়ে যাই তাহলে তুমি আমাকে একটা গিফট দিবা তোমার পছন্দের। ঠিক আছে। ভাবি চলে গেল রুমে।
আমিও আমার রুমে এসে বাইকের চাবি নিয়ে চলে আসলাম 3 রাস্তার মোড়ে। হঠাৎ ফোনটা বাজতে লাগলো। হ্যালো রমিন, বল। রবিন ভাই, আজকে রাতে অস্ত্র পাচার হবে রাত 11টায়। ঠিক আছে, সব কিছু রেডি রাখিস, আমি আসবো। ভাই, আপনার বাসায় আসার দরকার নেই, আর আপনার ফ্যাক্টরিতে একটু যেতে হবে এখন। কেন, কি হয়েছে? ভাই, একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা আঙ্গুল পড়ে গিয়েছে। ওহ সিট, তুই আমাকে আগে জানাবি না? আমি এখনই আসতেছি। ওই লোকটা কোথায় এখন? বাসায় পাঠিয়ে দিয়েছি। বাসার ঠিকানা দে, আমি যাবো এখনই। 202/4 নম্বর বাড়িটা। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম ফলের দোকানে, কিছু ফল কিনলাম আর ভাইয়ার অ্যাকাউন্ট থেকে 40,000 টাকা তুলে নিলাম। চলে আসলাম 4 নম্বর বাড়িতে। কলিং বেল দিতেই একটা পিচ্চি মেয়ে এসে দরজা খুলে দিল। এই যে পিচ্চি, তোমার আব্বু কোথায়? আমি মোটেও পিচ্ছি না, আপু ঘরে শুয়ে আছে। আর কে আপনি? বলো যে অফিসের এমডি স্যার এসেছে। আম্মু আম্মু, আব্বুর অফিস থেকে কে যেন এসেছে, এমডি নাকি বলতেছে। কিছুক্ষণ পর পিচ্চি মেয়েটার আম্মু আসলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, কে আপনি? আর কে অফিসের বস। আসেন স্যার। আমি ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে বললাম, আপনার বর কোথায়? ভিতরের রুমে শুয়ে আছে, চলেন আমার সাথে। আমি চলে আসলাম রহমত আলীর রুমে। কেমন আছেন এখন? ভালো স্যার, আপনাকে তো আগে কখনো দেখিনি। আমি কাউকে কখনো আমার ফেস দেখাইনি, তাই আমাকে কখনো দেখেন নাই। এই নেন, এইখানে 40,000 টাকা আছে, আর আপনার যখন হাত ভালো হবে তখন অফিসে যাবেন, আর আপনার কাজের বেতন আপনি পাবেন। স্যার, আমার চাকরি চলে যাবে না তো? না, আমি আছি। এই নেন আমার পার্সোনাল নাম্বার, যখন কিছু লাগবে আমাকে ফোন করবেন। স্যার আপনি বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। না আপু, আমি এখন চলে যাব, একটা কাজ আছে, আবারও অন্যদিন এসে খাবো। স্যার, 1 কাপ চা খেয়ে যান অন্তত। আচ্ছা ঠিক আছে। আমি চা খেয়ে চলে আসলাম আমার আস্তানায়। এসে রেডি হয়ে নিলাম বুলেট প্রুফ জ্যাকেট পরে। ঘড়িতে তাকিয়ে দেখি 11টা বাজতে আরও 10 মিনিট বাকি। আমি সবাইকে নিয়ে চলে আসলাম মেন রোডে। আজকে এই রাস্তা দিয়েই অস্ত্র পাচার হবে। রবিন, একটা ড্রোন পাঠা অনেক উঁচুতে, যাতে তারা কেউ না বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর কয়েকটা গাড়ি দেখা যাচ্ছে দূর থেকে। আমি ইন্সপায়ারটা রেডি করে সোজা বরাবরই গাড়ির চাকায় টার্গেট করলাম। দিলাম 2 জায়গায় 2টা গুলি করে। গাড়িটা উল্টে সামনে চলে আসলো। আমি আবারও স্নাইপার পেছনের গাড়িগুলোতে টার্গেট করলাম। একে একে সব গুলিতে গুলি করা শেষ। এদিকে আমার লোক সব চলে গেছে সামনে। আমি 999-এ ফোন করে বলে দিলাম যে এইখানে অনেকজন অস্ত্র আছে। কিছুক্ষণের পর পুলিশ আসলো, সবাইকে ধরে নিয়ে গেল। রবিন বলল, ভাই, আমার কিছু টাকা লাগবে, মাকে অপারেশন করাবো। কি হয়েছে চাচির? চোখের অপারেশন করাবো। ও আচ্ছা, আমি বাসায় গিয়ে টাকা পাঠিয়ে দিবনি। আর কারো কিছু লাগলে আমাকে জানাস। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই, আপনার বাইক। তোরা বাসায় চলে যা। আর রবিন, আমাকে আর ফোন দিবি না, মেসেজ করবি সব সময়। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম বাসায়। বাসায় এসে রুমে গিয়ে দেখি ভাবি খাবার নিয়ে বসে আছে, ঘুমে পড়ে যাচ্ছে। আমি টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে পানি পুরোটা মুখের উপর ঢেলে দিলাম। ভাবি লাফ দিয়ে উঠে বলল, চোর চোর চোর, চোর এসেছে আম্মু। আব্বু তোমরা কোথায়? আরে ভাবি, আমি মেঘ। ও, তুমি কোথায় ছিলে এতক্ষণ? সেই কখন থেকে খাবার রেডি করে বসে আছি। বন্ধুর বাসায় ছিলাম। আচ্ছা ভাবি, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি খেয়ে নিব নে। কখনো হাত দিয়ে খেয়েছো যে আজ খাবা? না খেয়ে শিখতে হবে তো। বসো, এইখানে খাইয়ে দিয়ে ঘুমাতে যাব। খেতে খেতে ভাবিকে জিজ্ঞাসা করলাম, ভাবি, ভাইয়া কি ঘুরাতে নিয়ে গেছিল নাকি তোমাকে? কিন্তু 2টা ফুচকা মুখে দিতেই কে যেন ফোন করলো আর আমাকে বলল খেয়ে বাসায় চলে যেতে। আমি রাগে না খেয়েই চলে আসলাম বাসায়। এখন তোমার ভাইয়ের সাথে রাগ করেছি। রাগ করে কি হবে, সে তো তোমারই বর। যাও, আমি আর খাবো না। আচ্ছা ঠিক আছে। ভাবি চলে গেল। আমি শুয়ে পড়লাম।
কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। সকালে ভাবির ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি 10টার উপর বেজে গেছে। ভাবি, তুমি আমাকে আগে ডাকবা না? সরি দেবরজি, আমিও এখন উঠেছি। আমি আর কথা না বলে ফ্রেশ হয়ে চলে আসলাম 3 রাস্তার মোড়ে। চাচা, সব কিছু দিয়েছেন তো? বাবা, এই নাও ফুচকার গাড়ি, সব কিছু আছে। আমি গাড়িটা নিয়ে চলে আসলাম কলেজের সামনে। আসতেই মেঘলা বলল, আজকে দেরি হলো কেন? এমনি দেরি হয়েছে। ও আচ্ছা, তোমার কাগজপত্রগুলো এনেছো? এই নেন ম্যাম। এই নাও আমার বাসার ঠিকানা। বিকেলে সব কিছু নিয়ে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, বসেন, ফুচকা দিই। না এখন না, পরে খাবো, ক্লাস আছে। ও আচ্ছা। মেঘলা চলে গেল। আমি ফুচকা বিক্রি করতে লাগলাম। কিছুক্ষণ পর একদল মেয়ে আসে, বলল, ভাইয়া আমাদের ফুচকা দেন। আচ্ছা বসেন, আমি দিতেছি। আমি ফুচকা বানিয়ে দিলাম। মেয়েটা বলল, ভাইয়া আপনি কিসে পড়েন? এই তো পড়াশোনা শেষ, এখন একটা চাকরি খুঁজতেছি, পাচ্ছি না। ও আচ্ছা, ভাইয়া আপনি কি রিলেশন করেন? যেই মশার মতো শরীর আমার, আমার সাথে আবার করবে কেউ প্রেম? আসলে ভাইয়া আপনি অনেক হ্যান্ডসাম, পুরাই কিউটের ডিব্বা। আর পাম দিয়েন না। এই নেন আপনার টাকা। মেয়েগুলো চলে গেল। আমি একটা অবধি ফুচকা বিক্রি করে চলে আসলাম রহিম চাচার কাছে। চাচা, আজ 2000 টাকা বিক্রি করেছি। এই নেন আপনার 2000 টাকা, আর এইখানে 10,000 টাকা আছে, এটা রাখেন। আর আপনার ছেলে কোথায়? কই জানি গেছে। আচ্ছা বাবা, কিছু খেয়ে যাও। না চাচা। আমি চলে আসলাম বাসায়। বাসায় আসতে আম্মু বলল, বাবা এদিকে আয়, দেখি তোকে। আমাকে কি প্রতিদিন দেখো না? দেখি, তুই এদিকে আয়। আমি চলে আসলাম আম্মুর কাছে। এসে বললাম, আম্মু আজ চলে যাব, আর আসবো না কখনো। তুই না আসলে ভালো হবে, যা তাড়াতাড়ি। আম্মু, আমার দেবরকে এইভাবে বলতেছো কেন? দেবর আজ চলে যাবে। আসো দেবরজি, তোমার জন্য বিরিয়ানি রান্না করেছি। ধন্যবাদ ভাবি। আমি ফ্রেশ হয়ে আসতেছি। আমি চলে আসলাম রুমে। রুমে এসে ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। নিচে এসে খাওয়া দাওয়া করে নিলাম। ভাবি, আমার ব্যাগ কোথায়? এই নাও তোমার ব্যাগ, সব কিছু দিয়ে দিয়েছি। আর এই নাও আমার ব্যাংক কার্ড, তোমার টাকা লাগলে উঠিয়ে নিও। না ভাবি, লাগবে না, আমার কাছে টাকা আছে। নিয়ে যাও। আমি ভাবিকে সালাম করে আম্মুকে সালাম করে বললাম, আম্মু আমি চলে যাচ্ছি, কিন্তু আর আসবো না। তুই চলে গেলে আমি থাকবো কি করে? একটা মেয়ের জন্য তুই আমাদের ছেড়ে ওই মেয়ের কাছে চলে যাচ্ছিস? আমাকে বললি কি আমি তার সাথে বিয়ে দিতে পারতাম না তোর? আম্মু, আমি নিজের ভালোবাসা নিজে অর্জন করে নিতে চাই, তাই তুমি মানা করতে পারবে না। আচ্ছা যা, আর প্রতিদিন একবার হলেও দেখা করে যাবি। ঠিক আছে আম্মু। আমি চলে আসলাম মেঘলার ঠিকানা দেওয়া ওই বাড়িতে। এসে কলিং বেল দিতেই মেঘলা এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, আসো ভিতরে আসো। আমি ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি একজন মধ্যবয়স্ক লোক বসে আছে। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসো এইখানে বসো। আমি গিয়ে বসে পড়লাম। মেঘলা বলল, বাবা এই ছেলের কথাই বলেছি। তোমার সব কিছু দেখলাম, গাড়ি চালাতে পারবে তো? পারবো, আমার ড্রাইভিং লাইসেন্স আছে। ও ভালো, কাল থেকে তোমার কাজ শুরু। আর তোমার বেতন 70,000 টাকা। ধন্যবাদ স্যার। মেঘলা, যা ওকে রুমটা দেখিয়ে দে। ঠিক আছে বাবা। আমাকে নিয়ে মেঘলা চলে আসলো উপরে। এটা তোমার রুম। আচ্ছা তুমি ফোন চালাও না কি? না, এই তো এই বাটন ফোন চালাই। আচ্ছা রাতে আমার সাথে যাবে একটা জায়গায়, এখন রেস্ট নাও। মেঘলা চলে গেল। আমি ফ্রেশ হয়ে দরজা বন্ধ করে ভাবিকে মেসেজ দিলাম, ভাবি বাসায় চলে এসেছি। শ্বশুর বাড়ির খাবার দেখো কেমন লাগে। তুমি তো হাতে খেতে পারো না, কে খাইয়ে দিবে? নিজেই খেতে হবে, আর না পারলে বিকালবেলা চলে আসবো তোমার কাছে। আচ্ছা আইসো, তুমি ছাড়া বাড়িটা একা একা লাগে। আচ্ছা ভাবি, পরে কথা হবে। আমি একটু রেস্ট নিই। ছাদে চলে গেলাম। গিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মেঘলা ম্যাম। মেয়েটা পিছনে ঘুরতেই তো আমি অবাক, কারণ এটা রবিনের গার্লফ্রেন্ড। আমাকে দেখে বলল, ভাইয়া আপনি এইখানে?
রিদি চুপ করে থাকো, তোমাকে পরে বলবো সব খুলে। আচ্ছা ঠিক আছে। আমি রিদির সাথে কথা বলছি, পিছন থেকে মেঘলা ডাক দিল। আমি রিদির কাছ থেকে একটু সরে গেলাম। মেঘলা বলল, রিদি, তুই মেঘকে চিনিস নাকি? এখনই পরিচয় হলো। আচ্ছা, তুই তো এবার ইন্টার ফার্স্টে পড়িস, মেঘের কাছে পড়বি আজ থেকে। ঠিক আছে আপু। আচ্ছা তুই নিচে যা, আমি মেঘের সাথে কথা বলবো। ঠিক আছে। রিদি নিচে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি মাথা নিচু করে। মেঘলা বলল, ওই মেয়ের সাথে বেশি ঘেঁষাঘেঁষি করবেন না, আর বেশি কথা বলবেন না, আমি যা বলবো তাই করবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম। আমাকে নাম ধরে ডাকবে। আচ্ছা চল একটু মার্কেটে যাবো। আমি আর মেঘলা নিচে চলে আসলাম। এসে মেঘলা চাবি এনে দিল আমার হাতে। আমি মেঘলার পিছন পিছন আসতে লাগলাম। গাড়ির কাছে এসে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়লাম। মেঘলা আমার পাশে এসে বলল। আমি বললাম, কোথায় যাবো ম্যাম? এমকে মার্কেটে যাব। আমার ম্যাম ডাকলে কেন? সরি। আমি চলে আসলাম মার্কেটে। এই মার্কেটটা আমার। আমি আর মেঘলা চলে আসলাম ফোনের দোকানে। মেঘলা বলল, এইখান থেকে একটা ফোন পছন্দ করে নাও। আমাকে দেখে দোকানদার বলল, স্যার আপনি এখানে কিছু লাগবে নাকি? চুপ চুপ, আমাকে স্যার বলবে না। সবাইকে যা বলবা আমাকেও তাই বলবা। আর একটা কথা, ফোন নিব, এটার বিল আমি বাসায় গিয়ে করে দিব। আপনি বলবেন ফোনের টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে স্যার। একটু পর মেঘলা আসলো, বলল, ফোন পছন্দ হয়েছে? এইটা আইফোন 14। ভাইয়া দাম কত এটা? আপু, একটা ছেলের টাকা দিয়ে চলে গেছে আপনার ফোনের। কে দিয়েছে? জানি না। চলেন চলে যাই, হয়তো আপনার আপনজন কেউ দিয়ে দিয়েছে। হতে পারে, চলেন। আমরা চলে আসলাম বাসায়। বাসায় এসে আমি রুমে চলে আসলাম। এসে দরজা বন্ধ করে দিলাম। ভাবিকে ফোন দিলাম। হ্যালো ভাবি। দেবরজি বলো। ভাবি, এই দেখো ফোন কিনে দিয়েছে। ভালোই তো হলো, আমার সতীন কিন্তু খুব ভালো। ভাবি, আচ্ছা রাখি, কে যেন দরজা ধাক্কাচ্ছে। আমি ফোনটা রেখে দরজা খুলে দিলাম। খুলতেই রিদি আসলো। রিদি বলল, ভাইয়া কি করেন? কিছু না, তোমার পড়ালেখা নাই? আছে, একটু টেনশনে আছি। শাশুড়ি আম্মা তো অসুস্থ। আমি হাসপাতালে পাঠিয়ে দিয়েছি, কাল অপারেশন। আমাকে নিয়ে যাবেন একটু? আচ্ছা নিয়ে যাবো নি। কোথায় যাওয়া যায় হচ্ছে? রিদি বলে কাল পার্কে ঘুরতে যাবে, তাই বলছি নিয়ে যাব। রিদি যা গিয়ে পড়তে বস, আমি আসতেছি তোর রুমে। আপু তুমি এমন করো কেন? একটু গল্পও করতে দাও না? গল্প করতে হবে না, আগে যা। রিদি চলে গেল। মেঘলা আমার শার্টের কলার ধরে বলল, তোকে না মানা করেছি ওই মেয়ের সাথে কথা বলবি না বেশি। আমি মেঘলার রাগ দেখে একটু ভয় পেয়ে গেলাম। আসলে ম্যাম, মেঘলা আমার শার্টের কলার ছেড়ে দিয়ে বলল, সরি, আসলে ভুল করে ফেলেছি এটা। না ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। আচ্ছা চলেন ছাদে যাই একটু গল্প করব। আপনার পড়ালেখা নাই? আছে, পরে পড়বো। রিদিকে বললে কেন চলে যেত, রিদিও গল্প করত। দেখেন, রিদি হচ্ছে আমার মামাতো বোন, আর আমি যা বলবো তাই করবেন। আমি যদি একটু এদিক সেদিক হই তাহলে আপনার খবর আছে। আচ্ছা ঠিক আছে। আমি চুপ করে মেঘলার সাথে চলে আসলাম ছাদে। দোলনায় মেঘলা বসে আছে। আমি তাকিয়ে আছি মেঘলার দিকে। মেঘলা বলল, কি দেখছেন এইভাবে? কিছু না, কি বলবেন বলেন। এইখানে এসে আমার পাশে বসেন। না থাক, আমি এমনিতেই ভালো আছি। মেঘলা আমাকে জোর করে তার পাশে বসিয়ে দিল। অনেকক্ষণ গল্প করলাম। গল্প করে চলে আসলাম নিচে। নিচে আসতেই মেঘলার আম্মু বলল, মেঘলা, মেঘকে নিয়ে খেতে আয়। আসতেছি আম্মু। মেঘলা আমাকে নিয়ে চলে আসলো নিচে খাবার টেবিলে। খাবার খেতে খেতে মেঘলার আম্মু বলল, বাবা, তোমার বাসা কোথায় আর বাসায় কে কে আছে? আমি, আম্মু, আব্বু, ভাইয়া। ও আচ্ছা, এই নাও খাও। আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে। রুমে এসে দেখি ভাবি ফোন দিয়েছে। হ্যালো ভাবি। দেবরজি, তোমাকে ছাড়া একা একা লাগে, চলে আসো। আর কিছুদিন পরে আসবো। আচ্ছা দেবরজি, এখন ঘুমিয়ে থাকো, কাল কথা হবে। আমি ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ পর মেঘলা আসলো, বলল, কি করতেছো? এই তো ফোনটা কিভাবে চালাই দেখতেছি। আসো শিখিয়ে দিই। মেঘলা আমাকে দেখিয়ে দিতে লাগলো। আচ্ছা, এই ফোনে বলে ফেসবুক চালানো যায়? তুমি কি করে জানো? বন্ধুরা চালাইছিল, আমি দেখছি। আচ্ছা, আমি তোমার নাম দিয়ে একটা আইডি খুলতেছি। আচ্ছা ঠিক আছে।
মেঘলা আইডি খুলে দিল এবং তার আইডির সাথে আমার আইডিটা অ্যাড করে দিল। আচ্ছা, আমি এখন ঘুমাবো, আপনি চলেন। ঠিক আছে, আর দরজা বন্ধ করবে না কিন্তু। কেন, দরজা বন্ধ করলে কি হবে? কিছু না, আমি যা বলেছি তাই করবে। আচ্ছা ঠিক আছে। মেঘলা চলে গেল। আমি দরজা লাগিয়ে দিয়ে এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে মেঘলার আইডিটা দেখতেছি। হঠাৎ আমার চোখ পড়ল আমার আগের আইডিটার দিকে। তাকিয়ে দেখি মিউচুয়াল ফ্রেন্ড। আমি আমার ফোনটা বের করে মেঘলাকে মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, আমি আপনার বিশাল বড় ফ্যান। আপনার গল্প অনেক ভালো লাগে। ধন্যবাদ। আপনার নাম যদি বলতেন ভালো হয়। আমার নাম মেঘলা। আপনার নাম কি? আমি মেঘ। এইভাবে আরও অনেক কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ফজরের আজান দিতেছি। উঠে নামাজ পড়তে মসজিদে চলে আসলাম। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই মেঘলার আম্মু বলল, বাবা, এত সকালে কোথায় গিয়েছিলে? আন্টি, নামাজ পড়তে গিয়েছিলাম। আচ্ছা, মেঘলাকে ডেকে দিতে পারবা? মেঘলা একদিনও নামাজ পড়ে না। চিন্তা করবেন না, কাল থেকে মেঘলা নামাজ পড়বে। আমি চলে আসলাম মেঘলার রুমে। এসে দেখি ম্যাম সাহেব আরামের ঘুম ঘুমাচ্ছে। নামাজ পড়ার খবর নেই। আমি ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে মেঘলার উপর ঢেলে দিলাম। মেঘলা লাফ দিয়ে উঠে পড়ল আর বলল, এই, তুমি আমার গায়ে পানি ঢাললে কেন? নামাজ পড়েছেন? না, পড়ে নেই। আমাদের বাসায় সবাই নামাজ পড়ে। যে নামাজ পড়ে না তাকে আমি এভাবেই শাস্তি দিই। আচ্ছা, কাল থেকে নামাজ পড়বো, ডেকে দিয়ে। আচ্ছা ঠিক আছে, এখন উঠে ফ্রেশ হয়ে নেন। আপনি বসেন, আমি ফ্রেশ হয়ে আসতেছি। না, আমি আমার রুমে গেলাম। আপনি ফ্রেশ হয়ে আমাকে ডাক দেন। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম আমার রুমে। রুমে এসে দেখি আমার ফোনে আম্মু ফোন দিয়েছে। হ্যালো আম্মু, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কি করো? কিছু না, আজকে একবার এসে দেখা করে যাস। আচ্ছা, চেষ্টা করবো যাওয়ার জন্য। আচ্ছা, খাইছিস? খাবো একটু পর। হাত দিয়ে খেতে পারিস? খাই। আচ্ছা, আমি বিকেলের দিকে যাব, আবারও সন্ধ্যায় চলে আসবো। ঠিক আছে। আমি আরও কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। আমার ফোনটা আমার সাথে রাখলাম আর মেঘলা যেটা দিয়েছে ওইটা আমার হাতে রাখলাম। আমি নিচে এসে দেখি মেঘলার আব্বু বসে আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, বসো। একসাথে খাওয়া দাওয়া শেষ করে সবাই। আচ্ছা ঠিক আছে। মেঘলাও চলে এসেছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। মেঘলার বাবা বলল, মেঘলাকে কলেজে নামিয়ে দিয়ে আমাদের অফিসে যেও একবার। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমরা কথা বলছি। মেঘলা আর রিধি কলেজের জন্য রেডি হয়ে চলে আসলাম। আমি গাড়িটা বের করলাম। রিধি আমার সাথে এসে বসলো। মেঘলা বলল, রিধি, যা তুই গিয়ে পেছনে বস। প্লিজ আপু, আজকে তুমি পেছনে বসে যাও, কাল না হয় আমি বসবো। না, তুই পিছনে গিয়ে বস, আমি পেছনে বসতে পারি না। আচ্ছা, আজ আমি যাব, পেছনে বসবো। কাল তুমি এইভাবে প্রতিদিন চলবে। সেটা পরে দেখা যাবে, তুই পেছনে যা। আচ্ছা ঠিক আছে। মেঘলা আমার পাশের সিটে এসে বসলো। আমি গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর কলেজে চলে আসলাম। মেঘলা আর রিধি কলেজের ভিতরে চলে গেল। আমি গাড়িতে ঘুমাচ্ছি। হঠাৎ পিছন থেকে মেঘলা ডাক দিল আর বলল, দুটাই চলে আসবে এইখানে। আচ্ছা ঠিক আছে। আমি চলে আসলাম বাসায়। বাসায় এসে মেঘলার আব্বুকে নিয়ে চলে আসলাম অফিসে। আমি ও মেঘলার আব্বুর ভেতরে ঢুকলাম। ভেতরে যেতে ম্যানেজার আমাকে দেখে বলল, স্যার আপনি এইখানে? আমাদের প্রজেক্টে কি কোনো সমস্যা হয়েছে? আনোয়ার সাহেব কি বলতেন এই সব, আর কাকে বলতেছেন? স্যার আপনার পিছনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওনাকে বলছি। উনি হয়তো মেক গ্রুপ অফ কোম্পানির মালিক। আরে কি বলছেন এইসব? আমি আপনাদের স্যারের গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করি। আমি কিভাবে এত বড় অফিসের মালিক হব? ঠিকই তো বলেছে, তুই হয়তো ওর মতো অন্য কাউকে দেখছো। হতে পারে। চলেন আঙ্কেল, আপনার অফিস ঘুরে দেখব। আমরা পুরোটা অফিস ঘুরে দেখলাম। আচ্ছা আঙ্কেল, আপনার কোনো কাজ থাকলে দেন, করে দিই। পারবে তো? পারবো। এই নাও, এই ফাইলটা দেখে আমাকে একটু পর দিবে, আমি আসতেছি নিচ থেকে। আচ্ছা আঙ্কেল। আঙ্কেল চলে গেল। আমি ফাইলটা দেখলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1টা বেজে গেছে। আমি পুরোটা ফাইল দেখে বসে আছি। আঙ্কেল আসলো, বলল, ফাইল দেখা শেষ?
আঙ্কেল দেখেন আপনি। আঙ্কেল পুরো ফাইলটা দেখে আমাকে বলল, ধন্যবাদ মেঘ। এই প্রজেক্ট 1 কোটি টাকার ছিল, তুমি সব করে দিয়েছো। আঙ্কেল একটা কথা ছিল। বলো। আমি আজ একটু বাসায় যাব, আবারও সন্ধ্যায় চলে আসব। আচ্ছা ঠিক আছে, তোমার গাড়িটা নিয়ে যেও। ধন্যবাদ স্যার। আমি চলে আসলাম কলেজে। এসে দেখি মেঘলা আর রিদি দাঁড়িয়ে আছি। মেঘলা বলল, এতক্ষণ কোথায় ছিলে? এত দেরি হলো কেন? অফিসে ছিলাম আপনাদের। উঠেন। আমি দুজনকে নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে একটু রেস্ট নিয়ে নিচে নামলাম। দেখি মেঘলা আর মেঘলার আম্মু বসে আছে। আন্টি, আমি একটু আমাদের বাসা থেকে আসতেছি। ও আচ্ছা বাবা। আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো নি। আমি গাড়িটা নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। বাসায় আসতে ভাবি বলল, দেবরজি, শ্বশুর বাড়ি কেমন লাগে? ভালোই লাগে, খুব আদর করে আমাকে। ও তাই নাকি? আচ্ছা দেবরজি, আমার সতীনকে নিয়ে আসতে। যদি বলতাম এটা আমাদের বাসা, তাহলে হয়তো অনেক রাগ করবি। আমি তোমাকে একটা বুদ্ধি দিয়ে দেই। ভাবি একটা বুদ্ধি দিল। এটা না হয় গল্পের সাথে থাকলে জানতে পারবেন। আমি চলে আসলাম আম্মুর কাছে। আম্মু কি করো? কিছু না বাবা, তুই দেখি একদিনে শুকিয়ে গেছিস, খাস না নাকি? খাই তো। চল নিচে চল, খাইয়ে দিব। আচ্ছা চলো। আমরা নিচে চলে আসলাম। নিচে এসে চেয়ারে বসে পড়লাম। আম্মু খাবার নিয়ে আসলো। আমি খেয়ে নিলাম। খাবার খেয়ে ভাবির কোলে মাথা রেখে টিভি দেখতেছি। হঠাৎ ভাইয়া আসলো, বলল, কিন্তু তুই আবার আমার বউয়ের কোলে মাথা রেখেছিস? রেখেছি। চলে যাব আবার এখন। যা যা, তাড়াতাড়ি যা। তোমাকে বলে যাব না, তুমি গিয়ে তোমার অফিসের কাজ করো। ভাইয়া চলে গেল। সন্ধ্যায় আমি চলে আসলাম 3 রাস্তার মোড়ে। ফুচকা নিয়ে চলে আসলাম মেঘলাদের বাসায়। বাসায় আসতেই মেঘলা বলল, আমার ফুচকা কোথায়? এই নেন আপনার ফুচকা। মেঘলা ফুচকা নিয়ে চেয়ারে বসে খেতে লাগলো। রিদি আসলো, বলল, ভাইয়া এটা কিন্তু ভালো হয়নি। আমার ফুচকা কোথায়? চলেন আমাকে দোকানে নিয়ে চলেন। আচ্ছা ঠিক আছে। আমি যেই গাড়ির দিকে যেতে লাগলাম, মেঘলা ডাক দিল, বলল, দিদি এই নে, এইখানে আছে, খেয়ে নে বাকিগুলো। আমি তোমারগুলো খাবো না, তুমিই খাও। চলো ভাইয়া। না খেলে না খাবি। মেঘ, তুমি তোমার রুমে যাও। মেঘলা নিয়ে যাই, সমস্যা কি? সমস্যা আছে অনেক। যাও, একা গিয়ে ফুচকা এনে দিবা। রিধিকে নিয়ে যেতে পারবে না। আমি গেলে কি সমস্যা আপু? সমস্যা আছে অনেক। আমি আবারও চলে আসলাম 3 রাস্তার মোড়ে। ফুচকা নিয়ে চলে আসলাম বাসায়। এই নাও রিদি তোমার ফুচকা। আমি ফুচকা দিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে ফোনটা বের করেই দেখি ইমা ফোন দিয়েছে। হ্যালো ইমা। কেমন আছিস? খোঁজ খবর নিস না? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই তো জানিস আমি কেমন ব্যস্ত থাকি। হয়েছে। আর বেহেস্ত দেখাতে হবে না। বল এখন কেমন চলতেছে? পড়ছে নাকি আমি এসে পটিয়ে দিয়ে যাব? একটু একটু লাইনে আছি। ও আচ্ছা আচ্ছা, একটা পিক দিস তো দেখবো আমার থেকে কতটা সুন্দরী সে। আমি তোকে প্রপোজ করেছি, তুই ওই মেয়ের জন্য আমাকে রিজেক্ট করে দিয়েছিস। আচ্ছা আমি পাঠিয়ে দিতেছি। আমি দরজা থেকে তাকিয়ে দেখি মেঘলা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, এই কার সাথে কথা বলতেছেন? এই তো আমার ফ্রেন্ডের সাথে। আপনার হাতে এটা কার ফোন? এটা আমার বন্ধুর ফোন। আমার জন্মদিন তো আজ, তাই গিফট করেছি। ও আচ্ছা, দেখি কার সাথে কথা বলেন। হ্যালো, কে? আমি ইমা, আপনি কে? আমি মেঘলা। আপনার সাথে ওনার কিসের সম্পর্ক? জাস্ট ফ্রেন্ড। আপনি তাহলে সেই মেয়ে যার জন্য আমার বন্ধু আপনার পেছন পেছন ঘুরতেছে। মানে বুঝলাম না। মেয়ে আপনাকে খুব ভালোবাসে, আপনার জন্য সে নিজের বাসা থেকে চলে আসে। MK গ্রুপ এটা তার। মেঘলা ফোনটা কেটে দিয়ে দরজাটা লাগিয়ে দিল। আমার কাছে এসে আমার কলার ধরে বলল, তুই সত্যি করে বল, তোর আসল পরিচয় কি? আমি সত্যি করে বলতেছি, আমি একজন ফুচকাওয়ালা আর আপনাদের গাড়ির ড্রাইভার। হঠাৎ মেঘলার বাবা ডাক দিল নিচ থেকে। মেঘলা বলল, তবে একটু পর দেখতেছি তোরে, চল আমার সাথে নিচে। আমরা নিচে চলে আসলাম। নিচে এসেই তো আমি অবাক, কারণ আম্মু আব্বু নিচে বসে আছি। আমাকে দেখে আব্বু বলল, কি রে মেঘ, তুই এইখানে কেন? এমনি। এইটা সেই মেয়ে তাই না, যার কারণে তুই আমাদের ছেড়ে ওই বাসায় থাকতিস?
কি রে মেহেদি, তোরা কি বলতেছিস? আমি কিছুই বুঝতেছি না। সিহাব, এটা আমার ছেলে, তোর মেয়েকে খুব ভালোবাসে। কি বলতেছিস এইসব? হুম। হা হা হা। আপু, তুমি এইভাবে হাসতেছো কেন? তোরা যখন ছোট্ট ছিলি তখন আমরা দুইজন তোদের বিয়ে ঠিক করে দিয়েছিলাম। মেঘের আব্বু আম্মুকে ডেকেছি তোদের বিয়ের তারিখ ঠিক করার জন্য। আপু, আমি একটু মেঘকে নিয়ে রুমে যাচ্ছি, তোমরা কথা বলো। আচ্ছা যা। মেঘলা আমাকে নিয়ে আমার রুমে চলে আসলো। এসে দরজা বন্ধ করে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। বিছানায় ফেলে দিয়ে আমার উপর এসে বসলো আর বলল, বল, আমার সাথে মিথ্যা কথা বললি কেন তুই ফুচকাওয়ালা? আমি তোমাকে খুব ভালোবাসি, তাই আমার এই নাটকটা করতে হলো। মেঘলা আমার গলা টিপে ধরে বলল, আমাকে বললে কি আমি একটা ডিসিশন নিতে পারতাম না নাকি? বান্ধবী বলেছে যে তুমি বড় লোকদের সহ্য করতে পারো না, তাই তো আমি গরিবের অভিনয় করেছি। ও আচ্ছা, তোমার ফোনটা দাও। এই নাও। ফোনের লক কি? তোমার নাম। মেঘলা ফোনের লক খুলে গ্যালারিতে ঢুকলো। পুরো গ্যালারি মেঘলার ছবি দিয়ে ভরা। মেঘলা বলল, আমার এত ছবি কোথা থেকে পেয়েছো? তুমি যেখানে যেতে সেখানে আমি যেতাম, আর আড়ালে থেকে তোমার পিক তুলতাম। আচ্ছা। এটা বলেই মেঘলা আমার ঠোঁটে তার ঠোঁট বসিয়ে দিল। আমার চোখ বড় বড় হয়ে গেল। মেঘলাকে জড়ি ধরে মেঘলাকে আমার নিচে ফেলে দিয়ে তার উপর উঠে গেলাম। মেঘলা ঠোঁট জোড়া আমার দখলে করে নিলাম। কতক্ষণ এইভাবে ছিলাম জানি না। দরজায় ঠক ঠাক আওয়াজে আমাদের ধ্যান ভাঙল। মেঘলা গিয়ে দরজা খুলে দিল। রিদি ভিতরে আসলো আর বলল, ভাইয়া এই নেন, এখানে 500 টাকা আছে, আজকে আমাকে অনেক অনেক ফুচকা এনে দিবেন। আমি টাকা নিলাম। রিদি আমার মুখের দিকে তাকিয়ে ফিক করে একটা হেসে দিয়ে বলল, ভাইয়া আপনার এমন অবস্থা কেন? কেমন অবস্থা? একটু আয়নায় গিয়ে দেখেন। রিদি এখনো হাসতেছি। আমি আয়নার সামনে গিয়ে দেখলাম মেঘলা ঠোঁটের পুরো লিপস্টিক আমার ঠোঁটে লেগে আছে। আমি পিছনে গিয়ে দেখি রিদি হাসতেছে আর মেঘলা মিট মিট করে হাসতেছে। আমি ফিক করে হেসে দিয়ে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা দরজা ফাঁক করে দেখি রিদি আছে নাকি। রিদি নেই। মেঘলা শুয়ে আছে খাটের উপর। আমি ওয়াশরুম থেকে বের হয়ে বললাম, এখনো তুমি আমার রুমে কেন? নিচে যাও। তোমার সাথে যাব। আমি পরে যাব, তুমি যাও। তা মিস্টার, আমার ঠোঁটের টেস্ট কেমন লাগছে? ফিউচার বউ ঠোঁটের টেস্ট সেই। হঠাৎ আমার ফোনটা বাজতে লাগলো। আমি তাকিয়ে দেখি রবিন ফোন করেছে। মেঘলা, তুমি একটু নিচে যাও, আমি আসতেছি। কে ফোন দিয়েছে দেখি? পরে বলবো, তুমি নিচে যাও। আমি মেঘলাকে কোনো মতো ঠেলে বাইরে বের করে দরজাটা লাগিয়ে দিয়ে ব্যালকনিতে চলে আসলাম। রবিন বলল, ভাই আপনাকে 1 মাসের জন্য অস্ট্রেলিয়া যেতে হবে। ওইখানে আমাদের দোক আটকে রেখেছে আর সব অফিস বন্ধ করে দিয়েছে। কি বলতেছিস এইসব? কে এমন কাজ করেছি? মাফিয়া কুইন আপনার সাথে দেখা করতে চায়। আপনি যদি দেখা না করেন তাহলে আমাদের লোকদের ছাড়বে না আর সব অফিস বন্ধ হয়ে যাবে। কাল বা পরশু রাতের একটা টিকিট বুক কর। আমি ওইখানে। এইচকে সুজন আছে তো? ভাই আছে। সুজন আপনাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে। ঠিক আছে। আর আমার যা যা লাগবে সব প্যাক করে রাখবি। আমি বাসা থেকে কিছু নিতে পারবো না। সমস্যা নেই ভাই, আপনার সব কিছুই কেনা হয়ে গেছে। টিকিটটা বুক করে আপনাকে জানাবো কাল। ঠিক আছে। আমি ফোনটা রেখে দিলাম। ফোন রেখে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে চলে আসলাম নিচে। আন্টি, আম্মু আব্বু কি চলে গেছে নাকি? এখন তো আবার আসল পরিচয় পেয়েই গেছেন। আমি তাহলে বাসায় চলে যাই। জামাই কোথায় যাবে? আজ রাতে এখানেই থাকবে, কাল যাবে। ঠিক আছে। আমি চলে আসলাম রুমে। রুমে এসে দেখি মেঘলা আমার ফোনে কি যেন ঘাঁটতেছে। আমি মেঘলার হাত থেকে ফোনটা নিয়ে দেখি গেম খেলতেছে। এটা কি হলো? আমার হাত থেকে অমন করে ফোনটা নিলে কেন? আমার এই ফোন ধরবে না। তুমি যেটা দিয়েছিলে ওইটা দিয়ে গেম খেলো। এটাতে এমন কি আছে যে আমি দেখলে ক্ষতি হয়ে যাবে? ক্ষতি হবে। তুমি এখন যাও, আমার মাথাটা এমনিতেই গরম হয়ে আছে। মেঘলা আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে? আমাকে কি বলা যায় না? বলবো, প্লিজ তুমি যাও। আচ্ছা ঠিক আছে। মেঘলা চলে গেল। আমি দরজা লাগিয়ে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে খেতে লাগলাম। 3টা খাওয়া শেষ হলো। হয়তো একটু মাথা ঠান্ডা হয়েছে। আমি তোয়ালে নিয়ে চলে গেলাম ওয়াশরুমে। শাওয়ার ছেড়ে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। ফ্রেশ হয়ে নিচে নামলাম। আন্টি, আমি একটু বাইরে যাচ্ছি,
একটা কাজ আছে, হয়তো বা রাত হবে অনেক, আমি নাও আসতে পারি। আমিও যাবো তোমার সাথে। না, আমি একটা জরুরি কাজে যাচ্ছি, তুমি বাসায় থাকো, কাল আমাদের বাসায় চলে যেও। ঠিক আছে। আমি বাইরে চলে আসলাম, গাড়ি নিলাম না। চলুন শুনে আসি মেঘলা আর মেঘলার আম্মু কি বলতেছে। মেঘলা, হঠাৎ কি হলো? একটু সময় কেমন যেন রেগে আছে, তুই কিছু করছিস নাকি? না আম্মু, হঠাৎ একটা ফোন আসলো, ওই ফোনটার পর থেকেই এমন করতেছে। ও আচ্ছা। আমি চলে আসলাম আমাদের বাসায়। ভাবি, কোথায় তুমি? কি হয়েছে দেবরজি, এমনভাবে চেঁচামেচি করতেছো কেন? ভাবি, মাথাটা খুব গরম করে আছে আর ব্যথা করতেছে, একটু পালিশ করে দিবা? আচ্ছা ঠিক আছে, আসো। কি হয়েছে এমন যে মাথা গরম হয়েছে? তেমন কিছু না ভাবি, আমি 1 মাসের জন্য অস্ট্রেলিয়া যাব, এটা কাউকে বলবে না, একটা বিজনেস শুরু করব, আর মেঘলাকেও বলবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। টাকা পয়সা লাগবে নাকি? না, লাগবে না, আছে আমার কাছে, লাগলে বলবো তোমাদের। আচ্ছা ঠিক আছে। ভাবি আমার মাথাটা টিপে দিল। ভাবি হাতে জাদু আছে। কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। ঘুম ভাঙল কারো মিষ্টি ঠোঁটের স্পর্শে। আমি তাকিয়ে দেখি মেঘলা। মেঘলা, তুমি এইখানে? আমি এখানে ভাবির হাতে তো খুব মাথা মালিশ করিয়ে নিলে আমাকে বললে কি আমি মালিশ করে দিতাম না? ভাবির হাতে মালিশ খেয়ে অভ্যাস হয়ে গেছে তো, তাই চলে এসেছি। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা বাজে। মেঘলা, যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক শীত। তোমার সাথে ঘুমাবো? বিয়ের পর আমার সাথে ঘুমাতে পারবে, এখন যাও আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি এইখানেই আছি। ঠিক আছে। মেঘলা চলে গেল। আমি ফোনটা বের করতেই রবিনের ফোন। হ্যালো ভাই। বল রবিন। ভাই, টিকিট কাটা হয়ে গেছে, কাল বিকেল 5টায় ফ্লাইট। ঠিক আছে, সব কিছু দিয়েছিস তো? ভাই, ওইটা দিয়ে দিব নাকি? না, ওইটা আছে ওইখানেই। ঠিক আছে ভাই, রাখি এখন। রবিন ফোনটা কেটে দিল। আমি আমার রুমে চলে আসলাম। এসে দেখি মেঘলা ঘুমাচ্ছে। আমি গিয়ে সোফায় বসে ফোনের লকটা পাল্টালাম, কারণ মেঘলা আমার এই লক জানে। লক পাল্টে ফোনে চার্জ দিয়ে আস্তে করে মেঘলার সাথে শুয়ে পড়লাম। শুতেই মেঘলা আমাকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুমি আসবে, তাই আমি ঘুমাইনি। আমি মেঘলাকে জড়িয়ে ধরলাম। কখন মেয়ে মানুষের শরীর অনেক তুলতুলে হয়, নরম, কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। সকালে মেঘলা ঠোঁটের স্পর্শে ঘুম ভাঙল। মেঘলা বলল, ওঠো ওঠো, ফ্রেশ হয়ে নাও, 10টা বাজে। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আসো। মেঘলা নিচে চলে গেল। আমি দরজা বন্ধ করে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি সবাই আছি। রিদি বলল, ভাইয়া, আমার ফুচকা তো আর এনে দিলেন না। ও সরি, মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, চলেন খাওয়া দাওয়া শেষ করে গল্প করব। না রিদি, আমার কাজ আছে। কি কাজ আপনার? আপনি তো কোনো কাজই করেন না, আপনার আবার কি কাজ? আছে একটা, বলা যাবে না। আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম বাহিরে। পকেটে হাত দিয়ে দেখি ফোন আর চাবি আনি নাই। ও সিট! আমি দৌড়াতে দৌড়াতে বাসায় চলে আসলাম। এসে দেখি রিদি আর মেঘলা আমার ঘরে বসে আছে। মেঘলা বলল, দিদি, এইগুলো কিসের চাবি রে? হয়তোবা এই ঘরেরই কোনো কিছুর বা অন্য কিছু। আপুর ফোনের লক কি? আমার নাম দিয়ে খুলবে। কই, খোলে না তো। তোমরা আমার ঘরে কি করতেছো? কই কিছু না, গল্প করছিলাম। রিদি, আমার ফোনটা দাও। মেঘলা চাবি যেখানে ছিল ওইখানে রাখো। এই নেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে। মেঘলা আর রিদি অন্য রুমে চলে যাও, আমার কাজ এসে ঘরে। মেঘলা আর রিদি চলে গেল বাইরে। আমি দরজা লাগিয়ে দিয়ে আমার আলমারিটা খুললাম। খুলে পিস্তলটা বের করে কমারে গুজে নিলাম। হঠাৎ রবিনের ফোন। হ্যালো রবিন, বল। ভাই, একটু ভুল হয়ে গেছে, আপনার ফ্লাইট 1টায়, আপনাকে এখনই চলে আসতে হবে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11:45 বাজে। আচ্ছা ঠিক আছে, তুই বিমানবন্দরে যা, আমি আসতেছি। ঠিক আছে ভাই। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলাম নিচে। আম্মু, আম্মু। কি হয়েছে? এমনভাবে চেঁচামেচি করতেছিস কেন? আম্মু, আমি 1 মাস বাসায় থাকবো না। কই যাবি? অস্ট্রেলিয়া যাব। আর আমাকে ফোন দিবা না বেশি, আমি একটা কাজে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে যা। আমি গাড়ি নিয়ে চলে আসলাম বিমানবন্দরে। সব কিছু রেডি করা আছে। আমি সব কিছু ঠিক করে চলে আসলাম বিমানের ভিতরে। আমার নিজস্ব বিমান। বিমান ছাড়লো,
আমি দুপুরে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে ফোন দিলাম সুমনকে। হ্যালো সুমন, ভাই বলেন। তোমার ল্যাপটপ নিয়ে চলে আসবে বিমানবন্দরে। আমি সব ডিটেলস চাই কুইনের। ওকে ভাই, আমি এক্ষুনি কাজ শুরু করে দিয়েছি, আপনি এসে সব ডিটেলস পেয়ে যাবেন। গুড বয়। আমি ফোন কাটতেই মেঘলা ফোন করলো। হ্যালো, বলো। কোথায় আছো তুমি? আছি একটা জায়গায়, কেন কিছু লাগবে? না, কিছু লাগবে না। একবার আমাকে বলে যেতে পারতা, আমি কি মানা করতাম যেতে? মানা করতে না, কিন্তু আসার জন্য বলতে, তাই বলি নাই। আর আমার ঘরে ভুলেও ঢোকার চেষ্টা করবে না। তুমি আম্মুর সাথে থাকবে বা রিদির সাথে। ঠিক আছে, আচ্ছা বাই, গিয়ে ফোন দিও। ওকে। মেঘলা ফোনটা কেটে দিল। চলুন শুনে আসি মেঘলা কি বলতেছে। ওই ঘরের ভেতর কি আছে এমন যে আমাকে সাথে এমন আচরণ করলো চাবি নিয়ে? আজকে আমাকে যে করেই হোক দেখতে হবে। মেঘলা নিচে চলে গেল। শাশুড়ি আম্মু, আমার ফোনটা মেঘের রুমে ফেলে এসেছি। মেঘের রুম তো তালা দেওয়া, কি করে ঢুকবো এখন? এই নাও চাবি, যাও ফোনটা নিয়ে আসো। আমি রান্না করতেছি, তোমার শ্বশুর একটু পরে আসবে। ঠিক আছে। মেঘলা চলে আসলো আমার রুমের সামনে। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। আমার রুমের দরজার চাবির সাবানের ছাপে দিয়ে নিল, যাতে একটা চাবি বানিয়ে আনতে পারি। আমার রুম পুরোটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। পুলিশের মতো বলল, এই ঘরের রহস্য আমি বের করেই ছাড়বো এই 1 মাসে। মেঘলা ঘরটা আবারও বন্ধ করে নিচে নেমে আম্মুর কাছে চাবি দিয়ে চলে আসলো উপরে। এখন এই দিকটাই যাই। বিমান এসে থামলো অস্ট্রেলিয়া বিমানবন্দরে। আমি নেমে কিছু কাজ সেরে চলে গেলাম বাইরে। বাইরে গিয়ে দেখি সুমন দাঁড়িয়ে আছে। আমি যেতেই বলল, ভাই কিছু সমস্যা হয় নাই তো? না, কোনো সমস্যা হয় নাই। যা বলছিস সব ঠিক করে রেখেছিস তো? ভাই চলেন বাসায়। আমি গাড়িতে উঠে পড়লাম। অনেক কথা বললাম। তা সুমন ভাবি কেমন আছে? ভালো আছে। আপনি আসবেন বলে সেই সকাল থেকে আপনার জন্য বিভিন্ন ধরনের রান্না করে রেখেছে। ও আচ্ছা, ভাবি কি হ্যাকার গ্রুপ ছেড়ে দিয়েছে? ভাই এখন আমাকে সাহায্য করে। তাহলে তো ভালোই হলো, আরও সহজ হয়ে গেল। আমরা বাসায় চলে আসলাম। কলিং বেল দিতেই একটা 7 বছরের মেয়ে এসে দরজা খুলে দিল। সুমনকে দেখে বলল, আপু, আপু, উনি কে? উনি হচ্ছে তোমার মেঘ চাচ্চু। চাচু, কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো মামনি? ভালো আছি। আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে এতেই ভাবি এসে দরজা খুলল। আরে ভাবি, কি করতেছেন? আমি আপনার ছোট। ছোট তো কি হয়েছে, ফ্রেশ হয়ে আসো, খাবার রেডি করে রেখেছি। এখন কিছু খাবো না, আমি বিমানে খেয়েছি, পেট ভরা আছে। তা বললে তো হয় না, অল্প হলেও খেতে হবে। আচ্ছা ঠিক আছে। সুমন, আমি কোন রুমে থাকবো? চলেন ভাই দেখিয়ে দেই। সুমন আমাকে রুম দেখিয়ে দিল। আমি ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে সুমনকে বললাম, সুমন ল্যাপটপ নিয়ে আমার রুমে আয়। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যান, আমি আসতেছি। আমি রুমে চলে আসলাম। রুমে এসে বসে আছি। একটু পর সুমন আর সুমনের বউ আসলো। সুমন বলল, ভাই এই দেখেন, এটা হচ্ছে মাফিয়া কুইন। হোয়াট? ভাই কি হয়েছে? এটা তো রিদি, মেঘলার মামাতো বোন। ওহ আচ্ছা, আর এই দেখেন আরও। আমি আরও রিদির বিষয়ে অনেক কিছু জানলাম। আচ্ছা সুমন, মাফিয়া কুইন কবে আসবে? ভাই আর 5 দিন পরে আসবে। ওকে ঠিক আছে। আর কোম্পানিতে যাব, কাল সব কিছু দেখবো। আর কে আমার কোম্পানি বন্ধ করবে, আমি তাকেও একটিবার দেখতে চাই। ভাই আপনি চিন্তা করবেন না, আমি সব কিছু দেখতেছি। ঠিক আছে। সুমন আর ভাবি চলে গেল। আমি দরজা লাগিয়ে ফোনটা বের করে মেঘলাকে ফোন দিলাম। হ্যালো, কি করতেছো? কিছু না, তুমি? শুয়ে আছি। আচ্ছা রিদি কোথায়? রিদি তো তার রুমেও নাকি অস্ট্রেলিয়া যাবে 3 দিন পর। কেন? জানি না, কি যেন হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, আমি এখন একটু ঘুমাবো, রাতে কথা হবে। ঠিক আছে। আমি ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। রাতে সুমনের মেয়ের ডাকে ঘুম ভাঙলো। চাচু, ও চাচু, উঠো, আম্মু ডাকতেছে। তুমি যাও, আমি আসতেছি। ঠিক আছে চাচু। সুমনের মেয়ে চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে ভাবির সাথে আড্ডা দিতে লাগলাম। প্রায় রাত 11টা। হঠাৎ আমার ফোনটা বাজতে লাগলো।
আমি ফোনটা বের করে দেখি মেঘলা ফোন করেছে। হ্যালো মেঘলা। কি করতেছো? খাইছো? না, পরে খাবো। সুমনের বউ বলল। কে, ভাইয়া ভাবি নাকি? হুম, কে তোমার পাশে? আমার ফ্রেন্ডের বউ। সত্যি বলতেছো নাকি মিথ্যা? আচ্ছা ভাবি, আমি রুমে গেলাম, সুমন আসলে আমাকে ডাক দিয়েন। আচ্ছা ঠিক আছে। কবে আসবে দেশে? খুব তাড়াতাড়ি কাজটা শেষ করে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না। সত্যি বলতেছো নাকি মিথ্যা? তুমি আমাকে সন্দেহ করো? আচ্ছা বাই, আর তোমাকে ফোন দিব না আর। তাহলে তো ভালোই হয়। কি বললা কুত্তা? ফোন না দিলে ভালো হয় তাই না? দেশে আয়, তারপর তোরে ভালো দেখাবো। রেগে গোসা মনে হয় পড়ি। মানে এই নাম তুমি জানো কি করে? কেন, অন্য কেউ ডাকে নাকি তোমাকে? না এমনি। আচ্ছা অনেক রাত হয়েছে, খাওয়া দাওয়া করে ঘুমাও। আর কাল কটায় ফোন দিবা? তুমি তো আবার কাজে থাকবা। দুপুর 3টায়, আবার রাতে এই টাইমে? ঠিক আছে। আমি ফোন কেটে দিয়ে চলে আসলাম নিচে। এসে দেখি সুমন আর ভাবি বসে বসে কথা বলতেছি। সুমন, কই গিয়েছিলে? ভাই, আর একটা কম্পিউটার কিনতে গিয়েছিলাম। ও, চলো খাওয়া দাওয়া করে নিই। চলো। আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে। রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। সকালে মরিয়মের ডাকে ঘুম ভাঙল। মরিয়ম হচ্ছে সুমনের মেয়ে। চাচ্চু, চাচ্চু ওঠো, আম্মু ডাকতেছি খাবার খাইতে। মরিয়ম, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা চাচ্চু। মরিয়ম চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। খাওয়া দাওয়া করে সুমনকে বললাম, চল সুমন অফিসে। ভাই, পিস্তলগুলো সাথে নিয়ে নেন, বিপদও হতে পারে রাস্তায়। ঠিক আছে, আমরা পিস্তল সাথে নিয়ে নিলাম। ভাই, বুলেট প্রুফ গাড়িটা নিয়ে যাই, যাতে গুলি করলেও কোনো ক্ষতি না হয়। ঠিক আছে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। মাঝ রাস্তায় আসতেই আমাদের উপর অ্যাটাক করলো। বাইরে থেকে গুলি মারতেছে আমাদের গাড়িতে। বুলেট প্রুফ হওয়াতে আমাদের কিছু হয় নাই। সুমন, তুই গাড়ি চালাতে থাক, আমি বাইরে গুলি করতেছি। না ভাই, আমি আপনার কিছু হতে দিব না। আপনি গাড়ি চালান, আমি দেখতেছি। না, তুই চালা। আর উপরে গ্লাসটা খুলে দে। সুমন উপরে গ্লাসটা খুলে দিল। আমি দাঁড়িয়ে যে গাড়িগুলো থেকে আমাদের গাড়িতে গুলি করতেছে, আমি স্নাইপার দিয়ে সবগুলো গাড়ির চাকায় গুলি করে দিলাম। সবগুলো গাড়ি থেমে গেল। আর আমরা এই সুযোগে চলে আসলাম অফিসে। অফিসে এসে দেখি ডেভিড কিং, মানে এই অস্ট্রেলিয়ার একজন মাফিয়া কিং। আমাকে দেখে ডেভিড বলল, ভাই আপনি বেঁচে আছেন? তুই আমার খেয়ে আমার পরে আমাকেই মারতে চাইছিলি? কি ভেবেছিস আমি মরে গেছি? আমি ওই দিন মরি নাই। ওই দিন নদীতে লাফ দেওয়ার পর সাঁতরে অন্য পারে গিয়ে উঠি। এরপর আমি আর আসিনি। ভাই আমাকে মাফ করে দেন, আমি আপনার সব কিছু ফিরিয়ে দেব। আমার সব কিছু ফিরিয়ে দিতে পারবি? ভাই, সব কিছু ফিরিয়ে দিতে পারবো। তাহলে আমার ঋষিদাকে ফিরিয়ে দে। আমার জীবন থেকে কেন আমার ঋষিদাকে ছিনিয়ে নিলি? ও তো কোনো ক্ষতি করেনি তোর। ভাই সত্যি বলছি, আমি ভাবিকে খুন করিনি, খুন করেছে মাফিয়া কুইন রিদি। এখন বল তোকে কি শাস্তি দিব? ভাই আপনারা যা মনে চাই তাই শাস্তি দেন, আমার কিছু যায় আসে না। আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। যা, তোকে এইবারের মতো ছেড়ে দিলাম। আর বল, আমি চলে যাওয়ার পর থেকে কত টাকা হাতিয়েছিস? সব টাকা এখনই দিবি, 1 ঘন্টার মধ্যেই। ঠিক আছে ভাই। ভাই আমি আপনাকে এখনই সব দিতেছি, আর আপনার অফিসের সব চালু করে দিচ্ছি। ভাই আর কিছু লাগবে না কি? আগে আমি যেটা বলেছি সেটা কর, তারপর বলবো কি লাগবে কি লাগবে না। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি 30 মিনিটের মধ্যে সব ডিটেলস দিতেছি, আপনি মিলিয়ে নিন। ডেভিড চলে গেল। সুমন, অফিস চালু করে দে। আর বেসিক বেতন যাদের কম তাদের বাড়িয়ে দে 50%। ঠিক আছে ভাই। সুমন চলে গেল। আমি চলে আসলাম আমার কেবিনে, যেটাতে শুধু আমি আর ঋষিতা ছিলাম। ঋষিতা হচ্ছে আমার ভালোবাসা। গল্পের সাথে থাকুন, সব জানতে পারবেন। প্রায় 30 মিনিট পর ডেভিড আসলো। ভাই এই হচ্ছে আপনার হিসাব আর এই সব কিছু। এখন তুই গিয়ে সব টাকা গরিবদের বিতরণ করে দিবি। এইখান থেকে যদি 1 টাকাও রাখিস তাহলে তোর কোনো মাপ নেই। আর আমার শার্ট তুই পরেছিস কেন? আমার ততগুলো শার্ট ছিল, সবগুলো ক্যামেরা ছিল লাগানো, সবগুলো এসে রাখবি।
রাতের ভিতরে। ঠিক আছে ভাই। ভাই কিন্তু আবার কিন্তু কি? ভাই এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, এই শার্টটা অন্তত আমাকে দিয়ে দেন। ঠিক আছে যা। ভাই এই নেন চিঠি, আপনার ঋষিতা ভাবি লিখে গিয়েছিলেন মারা যাওয়ার আগে। ঠিক আছে যা এখন। ডেভিড চলে গেল। আমি সবগুলো চিঠি পড়ে কান্না করে দিলাম। চিঠিতে লেখা ছিল, মেঘ, আমি তোমাকে কথা দিয়েছিলাম সারা জীবন তোমার পাশে থাকবো, কিন্তু আমি পারিনি। একটা ঝড় এসে আমাদের দুজনকে আলাদা করে দিল। রিধি হচ্ছে আমার আপন বোন। রিধি তোমাকে খুব ভালোবাসে। তুমি যখন আমার সাথে রিলেশন করছিলে এটা সে মেনে নিতে পারেনি, তাই আমাকে মেরে ফেলেছে। তুমি তাকে কখনো ক্ষমা করবে না। আজও ভালোবাসি তোমায়। ইতি তোমার প্রিয়তমা ঋষিতা। ভাই আপনি কান্না করতেছেন কেন? এমনি। আচ্ছা চল, আমি বাসায় যাব, ভালো লাগছে না। ঠিক আছে ভাই, চলেন। আমি সুমনকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে সোজা রুমে চলে গেলাম। নিচ থেকে ভাবি ডাকছিল অনেকবার, কিন্তু কিছু বলে নাই। রুমে এসে দরজা বন্ধ করে ওয়াশরুমে গিয়ে শোয়া ছেড়ে দিলাম। কতক্ষণ এইভাবে ছিলাম মনে নেই। হঠাৎ কারো দরজা ধাক্কানোর শব্দ পেলাম। ফ্রেশ হয়ে রুমে আসতে দেখি ভাবি। ভাবি বলল, কি হয়েছে ভাই তোমার? তেমন কিছু না, আপনি তো সব জানেনই। আচ্ছা চলো, খাওয়া দাওয়া করে আমরা শপিংয়ে যাই, এসে তারপর গল্প করব, তোমারও ভালো লাগবে। ঠিক আছে ভাবি। আচ্ছা তুমি রেডি হয়ে আসো, আমি নিচে যাচ্ছি। ঠিক আছে ভাবি। ভাবি চলে গেল। আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। ভাবির কোনো ভাই নেই, তাই আমাকে তার ভাইয়ের মতো আদর করি। মরিয়াম, কি করতেছ? কিছু না চাচু, আজকে আমরা ঘুরতে যাব, তাই একটু সাজুগুজু করতেছি। ও আচ্ছা, এই নাও তোমার চকলেট। চাচু, আমি তো চকলেট খাই না, আমার দাঁত পোকায় ধরে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো ঘুরতে যাই, তারপর দেখা যাবে তুমি যা খেতে চাইবা দিব কিনে। আমার লোক কি চাচু। আচ্ছা চাচু, একটা কথা বলি। বলো। চাচু, তুমি বিয়ে করবে কবে? তুমি যেই দিন বলবে সেই দিনই বিয়ে করব। তাহলে আজই করবে? মেয়ে পাবো কোথায়? কেন, আমাকে দেখো না, আমি কত বড় হয়ে গেছি। তুমি এখনো ছোট, তুমি বিয়ে মানে বুঝো? বুঝবো তো। বিয়ে মানে হচ্ছে বরকে ভালো ভালো রান্না করে খাওয়ানো। পাকনা বুড়ি হয়েছে, আর পাকনামো করতে হবে না। কি হয়েছে ভাই? কিছু না, মরিয়াম বলতেছে আমাকে বিয়ে করবে। মরিয়ম, চাচ্চুকে এইসব বলছো কেন? তোমার থেকে অনেক বড়। সরি চাচু। আচ্ছা মরিয়াম, যাও তোমার রুমে, আমি শুয়ে আছি। হঠাৎ মেঘলার ফোন। আমি ফোন কেটে দিলাম। কয়েক মিনিট পর আবারও ফোন দিল, আবারও কেটে দিলাম। এখন কথা বলতে ইচ্ছে করছে না। শুয়ে শুয়ে গান শুনছি। কখন যে ঘুমিয়ে গেছি খেয়ালই নেই। হঠাৎ ভাবির ডাকে ঘুম ভাঙলো। ভাই ওঠো, বিকেল হয়ে গেছে তো। ভাবি আপনি যান, আমি আসতেছি। তাড়াতাড়ি আসো, সবাই তোমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। ভাবি চলে গেল। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি প্রায় 45+ মিস কল মেঘলার। আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। সুমন, একটু আমার রুমে আসিস তো। আচ্ছা ভাই, আপনি যান, আমি আসতেছি একটু পর। আমি উপরে এসে দেখি ফোনটা বাজতেছে। হ্যালো মেঘলা। কই ছিলে এতক্ষণ? একটু কাজে গিয়েছিলাম। ফোন নেই নাকি? কি করো? কিছু না। খাইছো দুপুরে? তুমি? ভাই আসতে পারি? কে আইছে? রাতে কথা বলবো, এখন রাখি। আমি একটু ফোনটা কেটে দিলাম। আয় সুমন। ভাই বলেন, কিছু লাগবে নাকি? আচ্ছা, এইখানে কি কোনো জায়গায় বিক্রি আছে? কেন ভাই, জায়গা দিয়ে কি করবেন? একটা শপিং মল বানাবো ঋষিতার নামে। ওহ আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি খোঁজ নিয়ে, রাতে আপনাকে জানাবো। ঠিক আছে, গাড়ির চাবিটা দে, একটু বাইরে যাব। ভাই আপনি একা গেলে বিপদ হতে পারে, কয়েকজন বডিগার্ড সাথে পাঠিয়ে দেই? না, তোর কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আমরা নিচে চলে আসলাম। নিচে এসে গাড়ির চাবিটা নিয়ে চলে আসলাম বাইরে। হঠাৎ আমার একটা মেয়ের দিকে নজর পড়ল। তাকিয়ে দেখি ঋষিতার মতো চেহারা। আমি গাড়িটা থামিয়ে দৌড়ে ওই জায়গায় গিয়ে দেখি কেউ নাই। আমার হয়তো মনের ভুল, তাই আমি আবারও ফিরে আসলাম গাড়িতে। গাড়ি চালাতে লাগলাম।
কিছু দূর গিয়ে দেখি একটা ছেলেকে মারতেছে কয়েকটা ছেলে। আমি গাড়ি থেকে নেমে তাদের কাছে গিয়ে বললাম, ভাই ওদের মারছেন কেন? তুই আবার ওর হয়ে চেঁচামেচি করছিস কেন? যা ভাগ এখান থেকে। আমি মুখের মাস্কটা খুলতেই সবাই আমাকে দেখে পালিয়ে গেল। যে ছেলেটা মার খাচ্ছিল আমি তাকে নিচ থেকে উঠিয়ে বললাম, কি করেছো তাদের, আর এইভাবে তোমাকে মারছিল কেন? আজ 3 দিন ধরে কিছু খাই না। ওরা দোকানে বসে রুটি খাচ্ছিল, আমি তাদের রুটিটা চুরি করছি, তাই আমাকে মেরেছে। ও আচ্ছা, আমার হয়ে কাজ করবে? আমার একটা কাজ খুব জরুরি। আগে চলো খাওয়া দাওয়া করবে, তারপর দেখা যাবে কি কাজ করতে পারো। ধন্যবাদ ভাইয়া। আমি ছেলেটাকে নিয়ে চলে আসলাম একটা হোটেলে। তোমার যা মনে চাই খাও, আমি আছি, কেউ তোমার কিছু করবে না। ওয়েটার: জি স্যার বলেন। এই ছেলেটা যা খাবে সব এনে দেন। ওয়েটার সব এনে দিল। ছেলেটা খাচ্ছে, আমি তাকিয়ে আছি। ঋষিদের সাথে আমার এইভাবেই প্রথম পরিচয় হয়েছিল। একটা ছেলে ক্ষুধার জ্বালা কান্না করছিল। কোথা থেকে ঋষিদা এসে খাবার নিয়ে এসে ছেলেটাকে খাইয়ে দিয়েছিল। এরপর থেকে তার পেছনে সারাদিন ঘুরতাম। একদিন তাকে গিয়ে প্রপোজ করি, সেও রাজি হয়ে যায়। ওয়েটার, কত টাকা বিল হয়েছে? 5410 টাকা। এই নেন টাকা, চলো এখন। আমি ছেলেটাকে নিয়ে চলে আসলাম বাইরে। আচ্ছা, তুমি কি পর্যন্ত লেখাপড়া করেছো? 8 পর্যন্ত পড়েছি, এরপর আর পড়তে পারি নাই। ও আচ্ছা, কি কি কাজ পারো তুমি? যে কাজ দিবেন ওই কাজে আয় করতে পারবো। হিসাব নিকাশ করতে পারো? পারি। আচ্ছা ঠিক আছে, চলো। আমি ছেলেটাকে নিয়ে চলে আসলাম অফিসে। অফিসে এসে দেখি ডেভিড আছে। ডেভিড, এইদিকে আয়। জি ভাই বলেন। এই ছেলেটাকে একটা কাজ দে আমার অফিসে, আর তার থাকার একটা জায়গা করে দিবি। ঠিক আছে ভাই। ভাই আরেকটা কথা। বল। মাফিয়া কুইন রিদি আসতেছে কাল। ঠিক আছে, আর আমার প্ল্যান মতো কাজ করবি, যা যা বলবো। ঠিক আছে? ঠিক আছে ভাই। আমি চলে আসলাম বাসায়। বাসায় আসতে সুমন বলল, ভাই একজন একটা শপিং মল বিক্রি করবে। শপিং মলে সব মালপত্র আছে। কত চাইছি? 70 লক্ষ টাকা। ঠিক আছে, কিনে নে। আর কাল থেকে আমার অফিসের সব মালপত্র ওই শপিং মলে নিয়ে গিয়ে বিক্রি করবি। ঠিক আছে ভাই। ভাই এই নাও পিঠা খাও। আরে ভাবি, আপনি তো মনে হয় বাঙালি। আমি বাঙালি। তুমি কি ভেবেছিলে আমি অস্ট্রেলিয়ার কোনো মেয়ে? ভাবি, পিঠেগুলো খুব ভালো হয়েছে। আচ্ছা তুমি রুমে যাও, আমি মরিয়মকে দিয়ে পাঠিয়ে দিতেছি আরও পিঠে। না, আর খাবো না, পেট ভরে গেছে। চাচ্চু, ও চাচ্চু। কি হয়েছে পাকনা বুড়ি? প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটির প্রথম সিজন এখানেই শেষ করা হলো। গল্পটির দ্বিতীয় সিজন দেখতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই চোখ রাখুন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।